পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি টানতে বিকেলে মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্ক নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে, চলছে প্লট বরাদ্দের প্রস্তুতি। পাহাড়ি ঢল আর অতিবৃষ্টির কারণে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি। দিনাজপুর ও পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়, নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন কেইর স্টারমার। এবং কোপা আমেরিকা ফুটবলের কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে টাই ব্রেকারে 4-2 গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ দুপুরের সংবাদে, সাথে আছি রুমানা শারমিন বর্ণা। বলছিলাম শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ স্বাধীন থাকবে, বাংলাদেশকে কেউ দমাতে পারবে না, বাংলার মধ্যে ষড়যন্ত্র করে লাভ নাই। পদ্মা সেতুর কর্মযজ্ঞ শেষ, আজ প্রকল্পের আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে বিকেলে মুন্সিগঞ্জের মাওয়ায় সুধী সমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর স্বপ্নদোষটাকে বরণ করে নেওয়ার জন্য ইতোমধ্যে সেখানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ থেকে 23 বছর আগে 2001 সালের 4 জুলাই মাওয়ায় ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর সেখানেই প্রকল্পের সফল পরিসমাপ্তি ঘোষণা করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মাওয়ায় এখন সাজ রব, পদ্মা পাড়ে বিরাজ করছে উৎসবের আমেজ, উচ্ছ্বসিত শ্রেণীবর্ণ নির্বিশেষে সকল মানুষ। এর আগে 2022 সালের 25 জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে মাওয়ার অনুষ্ঠান শেষে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে গোপালগঞ্জে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী আজ কুয়ালালামপুরে মালয়েশিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভ স্পিকার তান শরীদোস জোহারি বিনের আব্দুলের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তাঁরা দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক, আসিয়ান ও বাংলাদেশের সদস্যপদ, রোহিঙ্গা ইস্যু, সংসদীয় মৈত্রী গ্রুপ সহ শ্রমবাজার, শিক্ষা ও পর্যটন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এর আগে স্পিকার শিরিন শারমিন চৌধুরী মালয়েশিয়ার সংসদে পৌঁছলে তাকে অভ্যর্থনা জানিয়ে গার্ড অফ অনার প্রদান করা হয়। এ সময় তিনি স্পিকারের কার্যালয় ঘুরে দেখেন, পরিদর্শন বইতে স্বাক্ষর করেন এবং শুভেচ্ছা স্মারক বিনিময় করেন। স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম রাষ্ট্র হিসেবে মালয়েশিয়া বাংলাদেশকে স্বাধীনতার পরপরই স্বীকৃতি দিয়েছিল এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে মালয়েশিয়া সফর করেছিলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে বিভিন্ন সামাজিক সূচকে প্রশংসনীয় অগ্রগতি সাধিত হয়েছে। এ সময় তিনি বাংলাদেশের 100 বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের জন্য মালয়েশিয়ার প্রতি আহ্বান জানান। মালয়েশিয়া প্রায় 5 লক্ষ বাংলাদেশি জনশক্তির কর্মসংস্থানের সুযোগ দেয় স্পিকার মালয়েশিয়ার সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। মালয়েশিয়ার হাউস অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার তার সেরিনাদোস দেডিনাবিস আব্দুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। বাংলাদেশি কর্মীদের প্রশংসা করে তিনি বলেন, তারা অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী। মালয়েশিয়ায় যেতে না পারিশ্রমিক সংকট নিরসনে তিনি দেশটির মানব সম্পদ মন্ত্রণালয়ের সাথে আলোচনার পরামর্শ দেন। বৈঠকে মালয়েশিয়ার পার্লামেন্টের প্রধান প্রশাসক দাতো মোহাম্মদ জামানি বিন অনুমি আলী, পার্লামেন্টের ব্যবস্থাপনা বিভাগের আন্ডার সেক্রেটারি রেদওয়ান বিন রহমত, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শামীম আহসান, ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তুগির সহ হাই কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ বেসিক শিল্প পার্ক নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। নানা অবকাঠামোগত কাজ শেষে চলছে প্লট বরাদ্দের প্রস্তুতি। পার্কটি চালু হলে আর্থসামাজিকভাবে আমূল পরিবর্তন ঘটবে এই জেলার, পাশাপাশি দূর হবে বেকারত্ব। সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি জয়নাল আবেদিন জয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের সবচেয়ে বড় বেসিক শিল্প পার্ক গড়ে তোলা হচ্ছে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে যমুনার তীরে সিরাজগঞ্জ জেলায়। প্রকল্পের প্রায় 400 একর জমিতে মাটি ভরাট শেষে নানা ভৌত অবকাঠামো নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে এখানে গ্যাস বিদ্যুতের সংযোগও দেয়া হয়েছে। এখানে গড়ে ওঠা শিল্প প্রতিষ্ঠানে জেলার লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। এই শিল্প পার্কের মাধ্যমে আসলে সিরাজগঞ্জ সহ আশেপাশের কয়েক জেলার লক্ষ লক্ষ যুবকের কর্মসংস্থান হবে। বাংলাদেশে যে শেখ হাসিনা যে অগ্রযাত্রা আর কি কাজের, এগুলো আমাদের অনেক যারা বেকার যুবক আছে তাদেরকে কাজে সহায়তা আনবে। আমরা সিরাজবাসী যতটা পিছিয়ে ছিলাম, আমি আশা করি এই ইন্ডাস্ট্রি এই শিল্প পার্ক হওয়ার সাথে সাথে আমরা ততটাই এগিয়ে যাব। যে এই শিল্পনগরীতে যেন নারী শ্রমিকদেরকেই যেন বেশি প্রাধান্য দেওয়া হয় এবং নারীদের যেন কাজের সুযোগ করে দেওয়া হয়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই আহ্বান আমার। সড়ক, নৌ ও রেলপথের সুবিধা থাকায় এখানকার উৎপাদিত শিল্প পণ্য কম খরচে বিভিন্ন দেশে রপ্তানি করতে পারবেন উদ্যোক্তারা, আর এতে তারা লাভবানও হতে পারবেন। এই শিল্প কারখানা এখানে যদি গড়ে তুলতে পারি আমরা, অবশ্যই সিরাজগঞ্জ মানুষের বেকারত্ব দূর হবে, অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হবে। আর বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী যারা আছেন, আমাদের জেলারও যারা বড় বড় ব্যবসায়ীরা আছেন, আমি অনুরোধ করব যে আপনারা এত সুন্দর একটি বেসিক শিল্পনগরী হচ্ছে, এখানে প্লট নিয়ে আপনারা বড় বড় শিল্প কলকারখানা গড়ে তোলেন, আমাদের এলাকার বেকারত্ব দূর করেন। সিরাজগঞ্জ বেসিক শিল্প পার্কে সব ধরনের সুযোগ সুবিধা থাকায় এখানে শিল্প প্রতিষ্ঠান স্থাপনে আগ্রহ দেখাচ্ছেন অনেকেই। শীঘ্রই প্লট বরাদ্দ দেওয়ার কথা জানালেন প্রকল্প পরিচালক। আমাদের এই শিল্প পার্কে বিভিন্ন যে পূর্ত কাজগুলো রয়েছে, এই পূর্ত কাজগুলো একেবারেই শেষের দিকে। আমরা আশা করছি যে খুব শিগগিরই আমরা প্লট বরাদ্দের ব্যবস্থাপনার দিকে যাব। এই প্লট বরাদ্দ ব্যবস্থাপনাটা হয়তো আগামী 7 থেকে 14 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় হচ্ছে প্রায় 719 কোটি 21 লাখ টাকা। এখানে 829টি প্লটে অন্তত 570টি ক্ষুদ্র, বৃহৎ ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার কথা রয়েছে। মীনাক্ষী চৌধুরী, বাংলাদেশ টেলিভিশন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কোথাও কোথাও অতিবৃষ্টির কারণে সিরাজগঞ্জ, টাঙ্গাইল, সুনামগঞ্জ, সিলেট, শরীয়তপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, জামালপুর সহ বেশ কটি এলাকার অধিকাংশ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে কয়েকটি জেলায় উন্নতিও হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ তৎপরতা সহ সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন তুলনা আফরিন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে সিলেটে সৃষ্ট বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনো 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আশ্রয় কেন্দ্রগুলোতে রান্না করা খাবারের পাশাপাশি শুকনা খাবার বিতরণ করা হচ্ছে। বন্যা দুর্গত এলাকার জন্য নতুন করে সরকারের পক্ষ থেকে 400 মেট্রিক টন চাল, 10 লাখ টাকা ও 4000 প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্গতদের স্বাস্থ্য ব্যবস্থায় 126টি মেডিকেল টিম কাজ করছে। গত দুদিন বৃষ্টিপাত কম হলেও সুনামগঞ্জে সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। জেলায় 7টি উপজেলার 1379টি গ্রামের প্রায় 6 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সুনামগঞ্জ জেলার বন্যার্ত মানুষের জন্য আরও 400 মেট্রিক টন চাল, 4000 প্যাকেট শুকনা খাবার, নগদ 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বিপদসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর সিরাজগঞ্জ শহর রোখা হার্ট পয়েন্টে 38 সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার 38 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তলিয়ে গেছে গ্রামীণ রাস্তাঘাট, বিভিন্ন স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন। বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে টাঙ্গাইল জেলার ওপর দিয়ে প্রবাহিত সবকটি নদীর পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। ঝিনাই নদীর পানি বিপদসীমার 78 সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির কারণে কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকায় নদী ভাঙন আরও তীব্র হয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে আজও অতি ভারী বৃষ্টি হচ্ছে। তলিয়ে গেছে অসংখ্য রাস্তাঘাট সহ ঘরবাড়ি।
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অবনতি, শুকনা স্থান না থাকায় নৌকায় বসবাস বানভাসীদের কষ্টের পাশাপাশি গবাদি পশু নিয়ে পড়েছেন বিপাকে। পানি আরো বৃদ্ধি পেলে বানভাসীদের দুর্ভোগ আরো চরম আকার ধারণ করার শঙ্কা দেখা দিয়েছে আক্রান্ত এলাকায়। বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে জামালপুর জেলার ওপর দিয়ে প্রবাহিত সবকটি নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। শীতলক্ষা, ধলেশ্বরী সহ নারায়ণগঞ্জের সবকটি নদ নদীতে পানি বৃদ্ধি অব্যাহত আছে। গত কয়েকদিনের বর্ষণে নদীর তীরবর্তী নিচু এলাকা প্লাবিত হয়েছে, এতে বিভিন্ন শাকসবজির ক্ষেত তলিয়ে গেছে। নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে শীতলক্ষা সহ নারায়ণগঞ্জের নদীগুলোর পানি এখনো বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বাড়লেও বন্যার আশঙ্কা নেই। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধায় ব্রহ্মপুত্র, তিস্তা, করতোয়া, ঘাগর সবগুলো নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সকালে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে গত 24 ঘণ্টায় 27 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ব্রহ্মপুত্র নদের পানি ফুলছড়ি পয়েন্টে বিপদসীমার 87 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শরীয়তপুরের পদ্মা ও মেঘনা সহ সকল নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, ফলে জেলার জাজিরা উপজেলার কিছু কিছু এলাকায় শুরু হয়েছে পদ্মার ভাঙন। উন্নতির দিকে ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতি ইতোমধ্যে নামতে শুরু করেছে বন্যার পানি। নেত্রকোনায় দ্বিতীয় দফায় পাহাড়ি ঢল ও টানা বর্ষণে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, কমতে শুরু করেছে নদ নদীর পানি। সোমেশ্বরী, ধনুসহ বেশ কয়েকটি নদ নদীর পানি কিছুটা কমে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মৌলভীবাজারে সবকটি নদ নদীর পানি কমতে শুরু করেছে, ফলে এই যাত্রায় দ্বিতীয় দফায় বড় ধরনের বন্যা সংখ্যা কেটে গেছে। তবে জুড়ি নদীর পানি বিপদসীমার 180 সেন্টিমিটার ও কুশিয়ারা নদীর পানি 10 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তুলনা আফরিন, বাংলাদেশ টেলিভিশন। আগামী 48 ঘণ্টায় দেশের উত্তর পূর্বাঞ্চলে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সকালে রাজধানীর পানি ভবনে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। মৌসুমের স্বাভাবিক বন্যা পরিস্থিতি ব্যাপক আকার ধারণ করবে না উল্লেখ করে এ সময় জানানো হয়, দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি সার্বিকভাবে হ্রাস পাচ্ছে, যা আগামী 24 ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। বিস্তারিত শেখ আলীর রিপোর্টে। মৌসুমের স্বাভাবিক বন্যায় প্রভাব ফেলেছে দেশের উত্তর পূর্বাঞ্চলে, তবে বন্যা পরিস্থিতি ব্যাপক আকার ধারণ করবে না। উত্তর পূর্বাঞ্চলে মাঝারি ও ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার পানিতে ডুবে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। সকালে রাজধানীর পানি ভবনে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রেস ব্রিফিংয়ে জানায়, উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, জামালপুর, বগুড়া, গাইবান্ধা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলায় ব্রহ্মপুত্র ও যমুনার নদ নদীর নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হলেও দু একদিনের মধ্যেই সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীর সময় পানির সমতল সার্বিকভাবে হ্রাস পাচ্ছে, যা আগামী 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকবে। জুন জুলাই মাসে যে বন্যাটা আমাদের মৌসুমী বন্যা সার্বিকভাবে হয়ে থাকে সেটাই হচ্ছে। আমরা আশা করছি যে আজকে 5 তারিখ, আগামী 7 তারিখ থেকে সার্বিকভাবে পানি কমা শুরু করতে পারে বা সিচুয়েশন ইমপ্রুভিং হতে পারে। এছাড়া আবহাওয়া পূর্বাভাস বলছে, দেশের উত্তরাঞ্চলে ও তার আশপাশের উজানে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী এবং উত্তর পূর্বাঞ্চলের উজানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শেখ আলী, বাংলাদেশ টেলিভিশন। দেশের মোবাইল অপারেটরগুলোর মাত্রাতিরিক্ত কল ড্রপ এবং নেটওয়ার্ক দুর্বলতার কারণে তাদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে শুরু করেছে বিটিআরসি। এরই মধ্যে কল ড্রপ ইস্যুতে গ্রামীণ ফোনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। অপারেটরটিকে 7 দিনের সময় দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না মিললে হতে পারে 1 থেকে 300 কোটি টাকা পর্যন্ত জরিমানা। এদিকে সেবার কাঙ্ক্ষিত মান ঠিক না রাখলে যে কোনো অপারেটরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। কল ড্রপ নিয়ে চলছে ইঁদুর বিড়াল খেলা। মোবাইলে কথা বলতে বলতে হঠাৎ করেই কেটে যাচ্ছে কল, আবার নতুন করে সংযোগ নিতে হচ্ছে গ্রাহকদের। এতে ঠিকই টাকা কাটছে অপারেটররা, অথচ ক্ষতিপূরণ পাচ্ছেন না গ্রাহক। এই অভিযোগ নতুন নয়। বিটিআরসির এক পরিসংখ্যানে দেখা গেছে 12 মাসে 52.59 কোটি বার কল কেটে যাওয়ার শিকার হয়েছেন দেশের মোবাইল ফোন গ্রাহকরা। এতে গ্রাহকদের প্রায় 18.50 কোটি টাকার ক্ষতি হয়েছে।
গ্রাহক অসন্তুষ্টির কথা মাথায় রেখে সেবার মান নিশ্চিতে গত 30 জুন অপারেটরদের সাথে বৈঠকে বসেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এদিনই কাঙ্ক্ষিত সেবা না পেলে কার্যকর পদক্ষেপের ঘোষণা দেন তিনি। কল ড্রপ রেট আপনারা কাগজে কলমে যাই দেন, আমাদের গ্রাহকদের সন্তুষ্টির উপরে নজর দেব, সর্বোচ্চ ক্ষতিপূরণটাই আমরা গ্রাহককে দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু জুলাইয়ের 1 তারিখ থেকেই আমরা কিন্তু অ্যাকশনে যাব। এরপরই মোবাইল ফোন অপারেটরদের ভয়েস কল, ডেটা ও নেটওয়ার্ক কভারেজ যাচাই করতে সারা দেশে ড্রাইভ টেস্ট চালায় বিটিআরসি। এতে মাত্রাতিরিক্ত কল ড্রপ এবং ভয়েস ও ডেটা সেবায় কাঙ্ক্ষিত মান না পাওয়ায় 1 জুলাই গ্রামীণ ফোনকে কারণ দর্শানোর নোটিশ দেয় নিয়ন্ত্রণ সংস্থা। অপারেটরটিকে 7 দিনের সময় দেওয়া হয়েছে। ওরা বারবার বলে যে টাওয়ার কম এই সেই, কিন্তু যেই টাওয়ার যেটুকুই আছে সেখানে যে ওরা যে স্পেকট্রামটা পেয়েছে, মানে বিটিআরসি যেটা বরাদ্দ দিয়েছে, সেটা কেন ব্যবহার করছে না? ওরা তো কিনেছে টাকা দিয়ে। কারণ ওই স্পেকট্রামটা ইউটিলাইজ করতে গেলে আরও কিছু টেকনোলজি অ্যান্ড ফাইন্যান্স ইনভলভমেন্ট আছে। আমরা শোকজ করেছি প্রথমে গ্রামীণ ফোনকে, তারপরে অন্যগুলো অ্যানালাইসিস চলছে। তারা যদি কারণ সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারে তাহলে তারা মাফ পাবে এইবারের মতো, আর যদি কারণ ব্যাখ্যা সঠিকভাবে না দিতে পারে তাহলে তো 1 কোটি থেকে 300 কোটি পর্যন্ত বিটিআরসি ফাইন করতে পারে। এদিকে গতকাল কক্সবাজারের বিমানবন্দর এলাকায় এবং আজ রেল স্টেশন এলাকায় ড্রাইভ টেস্ট পরিদর্শনে যান ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় তিনি জানান, সেবার কাঙ্ক্ষিত মান ঠিক না রাখলে যে কোনো অপারেটরের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক মানের মোবাইল গ্রাহক সেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর বলেও জানান প্রতিমন্ত্রী। এটা নিয়মিত পুরো বাংলাদেশে চলতে থাকবে এবং আমি যেগুলো জায়গায় যাচ্ছে বাইরেও কিন্তু র্যান্ডম মানে গোপনে কিন্তু পুরোটাই চলছে। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জুবিলি যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে দলটির পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি পালন করা হচ্ছে। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার রোজ গার্ডেনে আওয়ামী মুসলিম লীগ নামে যে দলটি প্রতিষ্ঠা লাভ করে, পরবর্তীতে সেটি অসাম্প্রদায়িক রূপ লাভ করে আওয়ামী লীগ নামে আত্মপ্রকাশ করে। একটি স্বাধীন দেশের জন্য লড়াইয়ের সূচনা করে বাংলাদেশ আওয়ামী লীগ, আর সেই সূচনা হয় রোজ গার্ডেন প্যালেস থেকে। তাই এই ভবন ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের আলাদা আবেগ কাজ করে। তাই তো আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে ঐতিহাসিক রোজ গার্ডেন প্যালেসকে। বিস্তারিত শফিক বাবুর প্রতিবেদনে। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের উদারপন্থী নেতারা নিজেদের অবহেলিত মনে করছিলেন। তখন তারা মোগলটলিতে ১৫০ নম্বর বাড়িতে কর্মী শিবির স্থাপন করেছিলেন। সেখানে তারা রাজনৈতিক দল গঠন করার কথা ভাবছিলেন, কিন্তু সেই রাজনৈতিক দলটি গঠনের জন্য কোনো অডিটোরিয়াম পাওয়া যাচ্ছিল না। তখন KM দাস লেনের কাজী হুমায়ুন রশিদ তার মালিকানাধীন রোজ গার্ডেনে সভা করার আহ্বান জানান। সেখানে ১৯৪৯ সালের ২৩ জুন বিকালে একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত হয়। দলের নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ, সেইটিই আজকের আওয়ামী লীগ। ইতিহাসের সূতিকাগার রাজধানীর টিকাটলিতে অবস্থিত সেই রোজ গার্ডেন প্যালেস ভবনে দলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে নতুন রঙের প্রলেপ দেওয়া হয়েছে। করা হয়েছে সৌন্দর্য বর্ধনের নানা কাজ। আলোকসজ্জার বাতি আর ব্যানার ও পোস্টারে নতুন করে সাজানো হয় ভবনটি। লেজার শো এর মাধ্যমে এখানে ভিজুয়ালি আওয়ামী লীগের ইতিহাস তুলে ধরা হয়। রোজ গার্ডেনে যে প্রতিষ্ঠা লাভ করেছে এই আওয়ামী লীগ, আমি এই রোজ গার্ডেনের কে স্মরণ করি, তার স্মৃতিকে অম্লান রেখে আগামী দিনে আওয়ামী লীগ তার সরকারের ঐতিহ্য সমুন্নত রাখবে বলে আমি প্রত্যাশা করি। রোজ গার্ডেন এই বাংলাদেশের ইতিহাস, রোজ গার্ডেন বঙ্গবন্ধুর ইতিহাস, রোজ গার্ডেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রীর ইতিহাস। এটা ধারাবাহিকতা এইভাবে চলতেই থাকবে ইনশাল্লাহ। আওয়ামী লীগের তৃণমূলের সমর্থক থেকে শুরু করে সর্বস্তরের নেতা কর্মীরা আজও এই ঐতিহাসিক ভবনকে আওয়ামী লীগের প্রাণের স্পন্দন বলে মনে করেন। রোজ গার্ডেন ভবনকে ঐতিহাসিকভাবে মূল্যায়ন করে এটিকে সংরক্ষণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে স্থানীয় বিশিষ্টজনরা। রোজ গার্ডেন যে আমাদের আবেগের একটা জায়গা, এই জায়গাটাকে যে মাননীয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা যে জাতির জন্য উপহার হিসাবে আমাদের যে রেখে দিয়েছেন, এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের কৃতজ্ঞতা। আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের আবেগ জুড়ে রয়েছে এই ভবন। বঙ্গবন্ধু বাংলাদেশ যেমন ওতপ্রোতভাবে জড়িত, তেমনি আওয়ামী লীগ ও রোজ গার্ডেনও একে অপরের পরিপূরক বলে মনে করেন আওয়ামী লীগের নেতারা। আওয়ামী লীগের ইতিহাসের সাথে রোজ গার্ডেন অঙ্গাঙ্গিকভাবে জড়িত। যেমন আমরা বলি আওয়ামী লীগের ইতিহাস বলতে গেলে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস হবে, আওয়ামী লীগের ইতিহাস বলতে গেলে বঙ্গবন্ধুর আত্মজীবনীর সমস্ত কথাই আসবে, এবং বাংলাদেশ আওয়ামী লীগের কথা স্মরণ করতে গেলে, তার প্রতিষ্ঠার কথা মনে করতে গেলেই রোজ গার্ডেনের কথা লাগবে। এটা রোজ গার্ডেন, এটা স্বর্ণাক্ষরেই লেখা থাকবে।
বাংলাদেশের ইতিহাসে। ঐতিহাসিক রোজ গার্ডেন এখন নতুন প্রজন্মের জন্য ইতিহাস অনুসন্ধানের বিশেষ স্থান। তাই আওয়ামী লীগের পক্ষ থেকে ইতিহাস ঐতিহ্য তুলে ধরে রোজ গার্ডেনকে জাদুঘরে পরিণত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। শফিক বাবু, বাংলাদেশ টেলিভিশন। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে লেবার পার্টি। লেবার পার্টির জয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন কের স্টারমার। নির্বাচনে বিজয়ের পর এক ভাষণে স্টারমার বলেন, এবার পরিবর্তনের শুরু হলো। এদিকে লেবার পার্টির জয়ে দলটির নেতা স্টারমারকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী এবং কনজারভেটিভ পার্টির ঋষি সুনাক। নির্বাচনে তার দল পরাজিত হলেও ইয়র্কশায়ারের রিচমন্ড আসন থেকে জয় পেয়েছেন ঋষি সুনাক। যুক্তরাজ্যের এবারের নির্বাচনে এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে 400-এরও বেশি আসন পেয়েছে লেবার পার্টি। অন্যদিকে কনজারভেটিভ পার্টি পেয়েছে 113টি আসন। যুক্তরাজ্যের সরকার গঠনের জন্য কোন দলকে 226টি আসন পেতে হয়। 400-এর বেশি আসন পাওয়ায় তাই ক্ষমতায় যাচ্ছে লেবার পার্টি। এদিকে এবারের নির্বাচনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি ব্যাপক অগ্রগতি অর্জন করলেও গত নির্বাচনের তুলনায় বেশিরভাগ আসন হারিয়েছে স্কটিশ ন্যাশনাল পার্টি এসএনপি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির আসন বেড়েছে 62টি, অন্যদিকে এসএনপির আসন কমেছে 38টি। নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রুস তার সাউথ ওয়েস্ট নর্থফোক আসনে পরাজিত হয়েছেন। মাত্র 630 ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। এদিকে লেবার পার্টির সাবেক নেতা জেরেমি করবিন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে জয়লাভ করেছেন। অন্যদিকে গ্রিন পার্টির নেতা কার্লা ড্যানিয়ার ব্রিস্টলস সেন্ট্রাল আসন থেকে জয়লাভ করেছেন। যুক্তরাজ্যে এবারের সাধারণ নির্বাচনে বিভিন্ন দলের মনোনয়নে প্রার্থী হন বেশ কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন কেউ কেউ। সব মিলিয়ে অন্তত 34 জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক প্রতিদ্বন্দ্বিতা করেন। দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দল পার্লামেন্টে প্রধান বিরোধী দল হবে, আর দলটির নেতা প্রধান বিরোধী দলীয় নেতা হবেন। 9 জুলাই যুক্তরাজ্যের নতুন পার্লামেন্ট সদস্যদের শপথ গ্রহণ ও স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। 17 জুলাই রাজা তৃতীয় চার্লসের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এবারের নির্বাচনে যুক্তরাজ্য জুড়ে 40,000 ভোট কেন্দ্রে ভোটারেরা ভোট দেন। মোট ভোটের সংখ্যা ছিল 4,60,00,000। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে আজ দ্বিতীয় দফায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই ভোটের মাধ্যমে নির্ধারিত হবে কে হতে যাচ্ছেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট। চলতি বছরের মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার মৃত্যুর পর ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচন ঘোষণা করা হয়। প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে নাম লেখান বেশ কয়েকজন প্রার্থী, তার মধ্যে 6 জনকে অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে একেবারেই শেষ মুহূর্তে এসে সরে দাঁড়ান 2 জন। গত 28 জুন অনুষ্ঠিত হয় প্রথম ধাপের প্রেসিডেন্ট নির্বাচন। তবে নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল অনেক কম। 6,10,00,000 ভোটারের মধ্যে মাত্র 40% ভোট দেন। আগেই যেমনটা অনুমান করা হয়েছিল, নির্বাচনে ঠিক তেমনটাই ঘটে। 4 প্রার্থীর কেউই 50%-এর বেশি ভোট পাননি। এর ফলে সংবিধান অনুযায়ী দ্বিতীয় দফায় গড়ায় নির্বাচন। এই দফায় লড়ছেন মধ্যপন্থী রাজনীতিক মাসুদ পেজেশকিয়ান ও কট্টরপন্থী রাজনীতিক হিসেবে পরিচিত সাইদ জলিলি। যিনি বেশি ভোট পাবেন তিনি হবেন ইরানের নতুন প্রেসিডেন্ট। আবারও দেশের খবর। বাজারে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে, যা গত সপ্তাহের চেয়ে 10 থেকে 20 টাকা বেশি। অস্বাভাবিক ওঠানামা করছে কাঁচামরিচের দামও। ক্রেতাদের অভিযোগ, বেশি দাম চাওয়া হচ্ছে কয়েকদিনের বৃষ্টির অজুহাতে। সবজির সাথে পেঁয়াজের দামেও রয়েছে অস্থিরতা। এই অবস্থায় বাজার কারসাজিকারী ও মধ্যস্বত্বভোগীদের প্রভাব মুক্ত করতে কঠোর পদক্ষেপের দাবিও উঠেছে জোরদার। শাহিদ জাহিদের প্রতিবেদন। নিত্যপণ্যের বা খাদ্যপণ্যের বাজারে দরদামের অস্থিরতাও হয়ে আছে নিত্য নৈমিত্তিক। দিনক্ষণ এবং স্থানভেদে একই দ্রব্যের দামের হেরফেরও এখন বেশ লক্ষণীয়। সংশ্লিষ্টরা বলছেন, সাদা চোখের এই দেখার আড়ালে দামের বাড়াবাড়ির বড় কারণ পণ্যের কৃত্রিম সংকট তৈরির কালো হাত, সেই সাথে দফায় দফায় পণ্যের হাত বদল। কৃষকের হাত থেকে মধ্যস্বত্বভোগী যারা পরিবার আছে তাদের কাছে যায়, তারা আস্তে আস্তে মূল্য বাড়াইতে বাড়াইতে সেটি 3 গুণ 4 গুণ পর্যন্ত করে ফেলে। তো সেটি নিরসনকল্পে যারা উৎপাদন করছে তাদের কাছ থেকে সরাসরি যদি সেলিং সেন্টার, বাইং সেন্টার থাকতো, তাইলে কৃষকরা সঠিক মূল্য পেত এবং সেখান থেকে ভোক্তা যারা আছে তারাও একটি মূল্য নির্ধারণ করে দিলে সঠিকভাবে
সেটি ভোগ করতে পারত। তাই তো বিশ্লেষকরা বারবারই জোর দিয়ে আসছেন সরবরাহ ব্যবস্থার যথাযথ দেখভালের ওপর। একদম প্রান্তিক পর্যায়ে কৃষকরা তাদের পণ্যগুলো একদম মানে সিটি লেভেলে বা বিভাগীয় লেভেলে যাতে পৌঁছতে পারে সেই ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত, বিশেষ করে পরিবহন ক্ষেত্রে। ডাইরেক্ট কৃষকের কাছ থেকে কিনে আনবে, এনে বাজারে দিবে, যে আমরা দাম দিয়ে কিনলেও যদি কৃষকরা সরাসরি টাকাটা পায়। পণ্যের চাওয়া মতো সরবরাহের ক্ষেত্রে ত্রুটি দূর করতে এখন সরকারের তরফ থেকে কাজও চলছে জোরে সোরেই। আমরা 36টা কৃষক নিয়ে একটা সমিতি করছি, একজনে একটা মালা নিত, পণ্যটা ভালো আনি। সরকার আমাদের সাথ দিছে, বিষও দিছে, আবার পরিচালনা করছে সরকারি লোক দেখিয়া। বাজারে ক্রেতার চাওয়া মতো পর্যাপ্ত পণ্য থাকলে দামও থাকবার কথা স্বাভাবিক, কিন্তু বিপত্তি ঘটে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হলে। তাই এই দিকটায় নজরদারি জোরদার করবার তাগিদ দিচ্ছেন বাজার বিশ্লেষকরা। তবে সংস্কারমূলক এইসব পদক্ষেপের ফলপ্রসূতার জন্য জরুরি অতি মুনাফার লালসা পরিহার, সেই সাথে ভোক্তা সচেতনতা বোধ। শাহেদ জাহিদি, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা। দিনাজপুর ও পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছেন। দিনাজপুরে আজ সকালে আমবোঝাই ট্রাকের সাথে যাত্রীবাহী 900 কোচের সংঘর্ষে 5 জন নিহত হন। দিনাজপুর ফুলবাড়ি মহাসড়কের পাঁচবাড়ি বাজার এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল 6টার দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া নাবিল পরিবহনের একটি বাস ও দিনাজপুর থেকে ফুলবাড়ির দিকে যাওয়া আমবোঝাই একটি ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক ও বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। এ সময় গুরুতর আহত এক শিশু সহ 3 জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় 28 জন। এদিকে পাবনার ঈশ্বরদীতে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে 5 বন্ধু নিহত হয়েছেন। গত রাত 9টার দিকে পাবনা ঈশ্বরদী মহাসড়কের দাসুরিয়া সুগার মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহত 2 জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাইভেট কারের অতিরিক্ত গতির কারণেই এমন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে পুলিশ। খুলনা জেলা কৃষক লীগের উদ্যোগে আজ খুলনার পাইকগাছা থেকে কয়রা পর্যন্ত 5000 বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। এ সময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা ও তীব্র তাপদাহ থেকে বাঁচতে বৃক্ষরোপণের বিকল্প নেই। খুলনা জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মানিকুজ্জামান অশোক, কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম প্রাণ সহ কেন্দ্রীয় জেলা ও উপজেলা কৃষক লীগ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ। উত্তরের কৃষি প্রধান জেলা ঠাকুরগাঁওয়ে বিস্তৃত মাঠ জুড়ে সব ধরনের ফসলের আবাদ করেন কৃষকেরা। তবে বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে ভুট্টা চাষ। 2 ধরনের ভুট্টার আবাদ করে বছরে 2 বার ফসল তুলতে পারছেন কৃষকেরা। কম খরচে বেশি ফলন ও ভালো দাম পাওয়ায় জেলায় প্রতি বছরই খাদ্যশস্যটির আবাদি জমির পরিমাণ বাড়ছে। ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি মাসুদ রানা পলকের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁওয়ে এবার চলতি রবি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া কিছুটা বিরূপ হলেও ভুট্টা ফসলের উপর তেমন কোনো প্রভাব না পড়ায় ফলন ভালো হয়েছে। মূলত এই জেলায় 2 ধরনের ভুট্টার আবাদ করেন কৃষকরা। প্রথম জাতগুলো নভেম্বর-ডিসেম্বর মাসে রোপণ করে এটি ফসল তোলা হয় এপ্রিল থেকে মে মাসে, আর অপর আরেকটি জাত রোপণ করেন মার্চ থেকে এপ্রিল মাসে, যেটির ফলন ঘরে তুলতে তুলতে জুন থেকে জুলাই মাস চলে আসে। ভুট্টার ফলন তুলে চাষ দিয়ে এই জমিতে আমন ধান রোপণ করেন কৃষকেরা। কৃষকরা জানিয়েছেন, আগে যেসব জমিতে গম চাষ হতো এখন নানা ভোগান্তি ও বিড়ম্বনার কারণে সেসব জমিতে ভুট্টার আবাদ বাড়ছে। কম খরচ, কম পরিশ্রম এবং বছরে 2 বার ফলন হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। এক একর ভুট্টা লাগাইছি, এক একর ভুট্টার মধ্যে মোটামুটি দামও ভালো পাইছি, ফলনও ভালো। ইনশাল্লাহ এইভাবে যা মনে খরচার থেকে তার 3 ডবল লাভ পাওয়া গেছে এবার ভুট্টায়, এবং অল্প সময়ের মধ্যেই ভুট্টাটা একটা তাড়াতাড়ি ফলনটা পাওয়া যাচ্ছে। আগের তুলনায় এবার দামও বেশি এবং আমাদের এবার ফলনও ভালো হয়েছে ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে। তো আমি আশা রাখি, তো এইবার আমি প্রায় 2 লাখের কাছাকাছি ভুট্টা বিক্রি করতে পারবো। এবার ভুট্টা লাগাইছি মাত্র 1 একর মাটির মতো, তা বিক্রি করছি 70-75 হাজার টাকার মতো সব মিলে।
আর খরচ মোটামুটি 45,000 টাকা গেছে। লাভ মোটামুটি যেটা হয়েছে আগের তুলনায় এই বছর মোটামুটি ভালো লাভজনক আছে। কৃষি অফিসের তথ্য বলছে 2018-19 অর্থ বছরে ঠাকুরগাঁয়ে ভুট্টা আবাদি জমির পরিমাণ ছিল 7,800 হেক্টর। এরপর প্রায় প্রতি বছরই শস্যটির আবাদি জমির পরিমাণ বাড়ছে। অল্প খরচে অধিক উৎপাদনকারী ফসল হওয়ায় কৃষকদের মাঝে ভুট্টা চাষের প্রতি আগ্রহ বাড়ছে। পুষ্টিগুণের পাশাপাশি পোল্ট্রি, ডেইরি ও ফিশ ফিড হিসেবেও এর চাহিদা রয়েছে প্রচুর। তাই ভুট্টা চাষে প্রণোদনা সহ সার্বিকভাবে সহযোগিতা করা হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। কৃষকরা খুব দ্রুতই ভুট্টার চাষ সম্প্রসারণ করছে এবং এটি মূলত কারণ হচ্ছে যে ভুট্টার খুব বাজার দর ভালো। এই মৌসুমে কিন্তু ভুট্টা কর্তন হচ্ছে, ভুট্টার ফলন বেশ ভালো। শুরুতেই যে বাজার দর সেটি কিন্তু কৃষকদেরকে আরো অনুপ্রাণিত করছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ টেলিভিশন। এবারে খেলার খবর। কোপা আমেরিকার রুদ্ধশ্বাস ম্যাচে টাই ব্রেকারে মেসির পেনাল্টি মিসের পরও ইকুয়েডরকে 4-2 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এরই সাথে শেষ করব আমাদের দুপুরের সংবাদ। যাবার আগে শিরোনাম জানিয়ে দেব আরো একবার। পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপ্তি টানতে বিকেলে মাওয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্ক নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে, চলছে প্লট বরাদ্দের প্রস্তুতি। পাহাড়ি ঢল আর অতিবৃষ্টির কারণে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি। দিনাজপুর ও পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত। যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়, নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন কেইর স্টারমার। এবং কোপা আমেরিকা ফুটবলের কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে টাই ব্রেকারে 4-2 গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। এরই সাথে শেষ করছি আমাদের দুপুরের খবর। ধন্যবাদ সাথে থাকার জন্য। খোদা হাফেজ।